বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হলো এইচএসসি পরীক্ষা। প্রশ্ন এবং কেন্দ্রের পরিবেশ নিয়ে পরীক্ষার্থীদের সন্তুষ্টি প্রকাশ। আজকে বাংলা প্রথম পত্র ছিল, আলহামদুলিল্লাহ ভালো পরীক্ষা হয়েছে। এমসিকিউ একটু কঠিন করছে, বাট পারা গেছে। আমার প্রত্যাশা এটা যে আমি ভালো মার্কস করতে পারবো। প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষা দেয়া হলো না 19 পরীক্ষার্থীর। জামালপুরে অধ্যক্ষের কক্ষে হট্টগোল। আজকে সকাল 6টার মধ্যে আমাদের বাড়িতে অ্যাডমিট পৌঁছে দেওয়ার কথা ছিল। তোমাদের টেনশন করতে হবে না, তোমাদের বাসায় অ্যাডমিট কার্ড চলে যাবে। আমি যে 2 বছর পড়ালেখা করছি, 2 বছর পড়ালেখা আমার মায়ের। দেরিতে পৌঁছানোয় পরীক্ষা দিতে পারেনি হবিগঞ্জের এক ছাত্রী। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলা তদন্ত শেষ। আসামি 30 জন। ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হতে পারে রবিবার। ডেঙ্গুর হটস্পট বরগুনায় বেড়েই চলছে আক্রান্তের সংখ্যা। হাসপাতালের বারান্দাতেও রোগীর চাপ। পরিস্থিতি সামলাতে নতুন 10 জন চিকিৎসক পদায়ন। মাথা ব্যথা, তারপরে পুরো শরীর ব্যথা, তিতা মুখ আর জ্বর। আমার প্লাটিনের 86,000। আমি গত পরশুদিন ভর্তি হয়েছি। রোগী ছুটিও হচ্ছে, কিন্তু নতুন নতুন রোগী ভর্তিও হচ্ছে। শুধু শিশুই 40-এর আশেপাশে। নতুন করে 5 লাখ পরিবারকে টিসিবি সুবিধার আওতায় আনার উদ্যোগ সরকারের। স্বচ্ছতা নিশ্চিতে যাচাই করে কার্ড দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। নিম্নবিত্ত এবং দারিদ্র জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করতে না পারি, তাহলে কিন্তু আমার মূল উদ্দেশ্য সাধন হবে না, এবং সেই ক্ষেত্রে এই তালিকা প্রণয়নের ক্ষেত্রে যথেষ্ট সতর্ক হতে হবে। ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া গতি, 6 মাসে 10 প্রাণহানি। চালকদের উচ্চগতি আচরণ নিয়ন্ত্রণ ও টহল বৃদ্ধির দাবি স্থানীয়দের। অতিরিক্ত স্পিডে ড্রাইভ করে যারা আর কি, তো অনেক সময় দেখা যায় কন্ট্রোলে থাকে না। ড্রাইভার সচেতন হওয়া দরকার। এরা তো সচেতন হইতেছে না। এরা মনে করছে পাইছি রুট পাইছি, বিড়ি পাইছি, টানি। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে সারা দেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। 10টায় শুরু হওয়া পরীক্ষা চলে দুপুর 1টা পর্যন্ত। প্রথম দিনের পরীক্ষার প্রশ্ন ও কেন্দ্রের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন পরীক্ষার্থীরা। করোনার বিষয়টি মাথায় রেখে স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেনারেল লাইনের শিক্ষাজীবনে ইউনিফর্ম পরে শেষবারের মতো সহপাঠীদের সাথে কেন্দ্রে বসা, এরপর উচ্চশিক্ষা আর পেশাগত দিকে ছুটে চলা। তাই শিক্ষার্থী জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা বলা হয় এইচএসসিকে। সারা দেশে একযোগে শুরু এইচএসসি ও সমমানের পরীক্ষা। নির্দিষ্ট সময়ের আধ ঘন্টা আগেই কেন্দ্রে হাজির পরীক্ষার্থীরা। শেষবারের মতো অনেকেই ঝালিয়ে নিচ্ছেন প্রস্তুতি। কেউ কেউ কেন্দ্রের সিট মেলাতে ব্যস্ত। যদি কেউ কোনো নকল বা ডিভাইস যদি নেয়, এটা চেক করে নিচ্ছে। স্যানিটাইজার আনছি, মাস্ক পরছি, এটাই আর কি। আমরা কলেজ থেকে বলে দিচ্ছে যে করোনার জন্য মাস্ক পরতে। অ্যাডমিট কার্ড চেক করে ঢুকাইছে, সবকিছু চেক করে আমাদের ঢুকানো হয়েছে। বরাবরের মতো এবারও বাংলা প্রথম পত্র দিয়েই শুরু এইচএসসি পরীক্ষা। 10টা থেকে শুরু হয়ে চলে দুপুর 1টা পর্যন্ত। পুরোটা সময় বাইরেই উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় থাকেন অভিভাবকরা। প্রথম দিনের প্রশ্ন ও কেন্দ্রের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন বেশিরভাগ পরীক্ষার্থী। ভালো হয়েছে কোশ্চেন বলতে গেলে মোটামুটি মিডিয়াম, সহজে বলবো না কঠিন বলবো না। পরীক্ষা মানে এবার কোশ্চেনের প্যাটার্নটা একটু ভিন্ন আর কি। সব মিলে অনেক ভালো ছিল, পরিবেশও ভালো, গার্ডও ভালো দিছে, পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো। বিগত বছরে যেগুলো বোর্ড কোয়েশ্চেন ছিল ওগুলা সম্পূর্ণটা আসেনি, তবে হচ্ছে যে কোয়েশ্চেন একদম হচ্ছে যে পড়ার মধ্যেই ছিল, বই থেকে একদম আসছে। পরীক্ষা চলার সময় বিভাগীয় শিক্ষা কর্মকর্তারা কেন্দ্রগুলো ঘুরে দেখেন। পরীক্ষার পরিবেশ সুষ্ঠু ও সুন্দর রাখতে তৎপর তারা। করোনাকালীন মাস্ক পরেই কেন্দ্রে প্রবেশ করে ছাত্রছাত্রীরা, তবে অনেক জায়গাতেই স্বাস্থ্যবিধির ব্যাপারে উদাসীনতা দেখা গেছে। ভালো পরিবেশেই শুরু হয়েছে, কোথাও থেকে আমরা কোনো গোলযোগ বা কোনো সমস্যার কথা পাইনি। দুটো কেন্দ্র ভিজিট করলাম, কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। কোভিড, ডেঙ্গু এগুলো নিয়েও আমাদের মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুরু করে সকলে নির্দেশনা দিয়েছেন। আমরাও
সেই নির্দেশনাগুলো ক্যান্ডে ক্যান্ডে পৌঁছে দিয়েছি, প্রতিষ্ঠানে পৌঁছে দিয়েছি অনেক আগেই। 10 আগস্ট পর্যন্ত চলবে এইচএসসির লিখিত পরীক্ষা। এর পরদিন থেকেই শুরু হবে ব্যবহারিক। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। প্রবেশপত্র হাতে না পেয়ে বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষা দেয়া হয়নি অন্তত 19 শিক্ষার্থীর। জামালপুরে পরীক্ষার আগের রাতে অধ্যক্ষের কাছে যান অভিভাবক সহ শিক্ষার্থীরা। দেখা দেয় হট্টগোল। এজন্য শিক্ষকদের গাফিলতিকে দায়ী করেছেন ভুক্তভোগীরা। হবিগঞ্জে কেন্দ্রে দেরিতে পৌঁছানোয় পরীক্ষা দিতে পারেনি এক ছাত্রী। রাত পোহালেই শুরু এইচএসসি পরীক্ষা, তবে হাতে আসেনি প্রবেশপত্র। তাই বুধবার মধ্যরাতে অধ্যক্ষের কাছে যান জামালপুরের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের 17 শিক্ষার্থী, সাথে অভিভাবকরাও। দেখা দেয় হট্টগোল, তবুও হয়নি সমাধান। 4-5 দিন যাবৎ ঘুরতেছি এডমিট নেওয়ার জন্য, তারা আমাদের নানান তালবাহানায় ঘুরাইতেছে, দিতেছে না। প্রিন্সিপাল স্যার কালকে রাতের 3টার সময় আমাদের আশ্বস্ত করছে যে যারা যারা অ্যাডমিট না পাইছ কালকে মানে আজকে সকাল 6টার মধ্যে আমাদের বাড়িতে অ্যাডমিট পৌঁছে দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা তো হয়নি। যখন আমি আরও 6টার সময় স্যারের কল দেই, স্যার বলে যে আমি দুঃখিত সাব্বির। পরীক্ষা দেওয়ার সুযোগ মিলবে এমন আশায় সকালে কেন্দ্রে পৌঁছায় 17 শিক্ষার্থী, কিন্তু ভাগ্যের নির্মমতা, মেলেনি ভেতরে প্রবেশের সুযোগ। ভুক্তভোগী শিক্ষার্থীদের দাবি ফি দিয়ে নির্ধারিত সময়েই ফর্ম পূরণ করেছিলেন। এমন পরিস্থিতির জন্য শিক্ষকদের গাফিলতিকে দুষছেন তারা। 2 বছর পড়ালেখা করছি, 2 বছর পড়ালেখা আমার মায়ের সারা জীবন, আমার মানে জীবন থেকে 2টা বছর একদম হারাই গেছে। স্যারেরা নানান অজুহাত দেখাইতেছে, নানান ব্যস্ততা দেখাইতেছে, ফোন কাটে দিতেছে। ঘটনার পর কলেজের সাইনবোর্ড সরিয়ে ভবনে দেয়া হয়েছে তালা। লাপাত্তা অধ্যক্ষ রেজাউল ইসলাম সহ কলেজের সবাই। প্রমাণ সহ লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। কলেজের কোনো ডকুমেন্ট বা কোনো ডকুমেন্ট সহ আমাদের কাছে লিখিত অভিযোগ দিলে আমরা সেটা হয়তো যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে সেটার সম্পর্কে আমরা যতটুকু আমাদের এখতিয়ারের মধ্যে আছে আমরা এটুকু ব্যবস্থা নিতে পারব। একই অবস্থা গাজীপুরের চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের 2 শিক্ষার্থীর। প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষা দিতে পারেনি তারা। অভিযোগ শিক্ষকের ভুলেই এমনটা হয়েছে। পরীক্ষা শুরুর 45 মিনিট পর পৌঁছানোয় কেন্দ্রে প্রবেশের সুযোগ পায়নি হবিগঞ্জের এক শিক্ষার্থী। তার দাবি অসুস্থতার কারণে সিলেটে নানা বাড়িতে ছিলেন। পথে বাসের যান্ত্রিক ত্রুটির কারণে দেরি হয়। আমি জোরাজুরি করছি স্যার, আমার 2টা বছর নষ্ট হয়ে যাবে। আমি গতবারও পরীক্ষা দিতে পারি না একটা প্রবলেমের কারণে, তো এবার অন্তত আমাকে পরীক্ষাটা দিতে দেন। বলতেছে যে না, এটা হবে না, সম্ভব না। আমি বলেছি যেহেতু 1 ঘন্টা হয়ে গেছে, এই অবস্থা তো আসলে আইনও যেহেতু পারমিট করে না, এটাকে ওনাকে বলেছি এবং বলেছি যে আপনি আপনার মতো করে ব্যবস্থা নেন। পরীক্ষা দিতে না পেরে কান্নায় ভেঙে পড়েন ওই শিক্ষার্থী। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। জুলাই গণ অভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলা তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। এই হত্যাকাণ্ডে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ মোট 30 জনের সম্পৃক্ততা মিলেছে। প্রসিকিউশন জানায় আগামী রবিবার এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে ট্রাইব্যুনালে। নিপীড়নের বিরুদ্ধে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আবু সাইদ, পর মুহূর্তেই তার প্রসারিত বুক লক্ষ্য করে গুলি। জুলাই গণঅভ্যুত্থানের মোড় ঘুরিয়ে দিয়েছিল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের মৃত্যুর এই ভিডিও। পুলিশের অস্ত্রের মুখে নির্ভয়ে দুহাত প্রসারিত আবু সাইদ হয়ে ওঠেন স্বৈরাচার বিরোধী কোটি মানুষের প্রেরণার উৎস। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হন আপামর জনতা। কোটা সংস্কার আন্দোলন রূপ নিতে থাকে গণ আন্দোলনে, যার ধারাবাহিকতায় ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তছনছ হয় স্বৈরাচারের 16 বছরের ক্ষমতার মসনদ। আবু সাইদ হত্যার বিচার চেয়ে তার পরিবার গত 13 জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দেয়। সেই মামলার তদন্ত শেষ করেছে তদন্ত সংস্থা। প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। হত্যাকাণ্ডে মিলেছে 30 জনের সম্পৃক্ততা। তাদের মধ্যে পুলিশ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও ছাত্রলীগ নেতৃবৃন্দের নাম রয়েছে। আসামিদের সম্পৃক্ততা নিয়ে যেটা আপনাদের জানা আছে সেটাই বলবো, তার বাইরে সম্পৃক্ততা নিয়ে যেটা আপনাদের জানা আছে সেটাই বলবো, তার বাইরে বলবো না। সেটা হচ্ছে আপনারা দেখেছেন 2:17 16 জুলাই তাকে কিভাবে হত্যা করা হয়েছে। সে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, সে কাউকে আক্রমণ করেনি,
এবং কারা গুলি করেছে সেটাও আপনারা দেখেছেন, কোথা থেকে গুলি হয়েছে সেটাও দেখেছেন, এবং যারা গুলি করেছে তারা আসামি। এর আগে গত 15 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল জুলাই গণঅভ্যুত্থানে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার তদন্ত 1 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন। সেই বেঁধে দেওয়ার সময়ের আগেই তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি সেখানে গেছেন, স্থানীয় লোকজনের সাথে কথা বলেছেন, প্রত্যক্ষদর্শী সাক্ষীদের সাথে কথা বলেছেন, সংশ্লিষ্ট যারা স্টেক হোল্ডার তাদের সাথে কথা বলেছেন, এবং প্রয়োজনীয় ডকুমেন্ট, সিসিটিভি ফুটেজ, তারপরে লাইভ সম্প্রচার হয়েছিল। আবু সাঈদ হত্যা মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম মামলা। এই মামলায় কারাগারে থাকা 4 আসামি হলেন পুলিশ কর্মকর্তা আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র, বেরবির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। এদিকে আবু সাঈদ হত্যা মামলার সঠিক তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। সকাল 11টায় ক্যাম্পাসের মিডিয়া চত্বরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকায় বসে আবু সাঈদ হত্যা মামলা তদন্ত করায় প্রকৃত সত্য উন্মোচন হচ্ছে না। মামলায় জড়িতদের গ্রেপ্তার না করে অযথায় দেরি করা হচ্ছে। আবু সাঈদের হত্যায় জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা। মামলার বিষয়ে শিক্ষার্থীদের সাথে গণশুনানি না করারও প্রতিবাদ জানায় তারা। বরগুনায় কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু। রোজই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। বেড ফাঁকা না থাকায় বারান্দায় থেকে চিকিৎসা নিতে হচ্ছে অনেককে। রোগীর এই বাড়তি চাপ সামাল দিতে এরই মধ্যে নতুন 10 জন চিকিৎসক পদায়ন করেছে স্বাস্থ্য বিভাগ। ডেঙ্গু যেন মহামারী রূপ ধারণ করেছে দেশের দক্ষিণাঞ্চলের জেলা বরগুনায়। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। চলতি মৌসুমে দেশে মোট ডেঙ্গু আক্রান্তের প্রায় অর্ধেকই বরগুনায়। হাসপাতালগুলোয় আলাদাভাবে ডেঙ্গু ওয়ার্ড তৈরি করেও রোগীর চাপ সামলানো যাচ্ছে না। আসন ছাড়িয়ে বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিচ্ছেন অনেকেই। মুখে ঘা, তারপরে মাথা ব্যথা, তারপরে পুরো শরীর ব্যথা, তিতা মুখ আর জ্বর। আমার প্লাটিনের 86,000। আমি গত পরশুদিন ভর্তি হয়েছি। আমি আজকে এখানে ভর্তি হয়েছি। ডাক্তার এসেছে, দেখে গেছে, ওষুধ লিখে দিয়ে গেছে। সুস্থ হয়ে কেউ বাড়ি ফিরলেও নতুন রোগী ভর্তি হচ্ছে কয়েক গুণ। আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যা বেশি। সংশ্লিষ্টরা বলছেন আগামী কয়েক মাস থাকবে এই পরিস্থিতি। রোগী ছুটিও হচ্ছে, কিন্তু নতুন নতুন রোগী ভর্তিও হচ্ছে। শুধু শিশুই 40-এর আশেপাশে, 35 থেকে 45-এর মধ্যে শিশু থাকতেছে। এখন পুরোপুরি সিজন চলতেছে, রেনি সিজন। এইটা আরও 2 মাস থাকবে। মাঝে মাঝে 2-1 দিন কমবে, মাঝে মাঝে 2-1 দিন বাড়বে। খুব দ্রুত এটা কমার কোনো সম্ভাবনা দেখছি না। স্বাস্থ্য বিভাগ এরই মধ্যে বরগুনাকে ডেঙ্গুর হটস্পট হিসেবে ঘোষণা করেছে। রোগীর চাপ সামাল দিতে 10 জন চিকিৎসকও পদায়ন করা হয়েছে। 2 জন খালি এখন পর্যন্ত আসেন না, বাদ বাকি চলে আসছে। আর নার্স হচ্ছে 5 জন এখনও আসেননি। তো আমরা এখন আসলে ডাক্তার বা নার্স নিয়ে অত বদার করতেছি না। আমাদের যা ম্যান পাওয়ার অলরেডি পেয়ে গেছে, আমরা ওইটা দিয়ে খুব সুন্দরভাবে সামাল দেওয়া যাচ্ছে। এখন পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত 2560 জন। মৃত্যুবরণ করেছেন 23 জন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, বরগুনার ডেঙ্গু পরিস্থিতির আরও খবর জেনে নেব। এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী ফিরদৌস খানি মনিমন। ডেঙ্গু মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে জানতে চাই। আক্রান্তদের চিকিৎসা সেবার কি অবস্থা সেটা একটু বলবেন। শাওন, আমি মূলত রয়েছি বরগুনার 250 শয্যা বিশিষ্ট যে জেনারেল হসপিটাল রয়েছে সেখানে। আজকে কিন্তু বরগুনা জেলায় শনাক্ত হয়েছে 81 জন। সর্বমোট এ নিয়ে কিন্তু আপনার বরগুনা জেলায় 2641 জন আক্রান্ত হয়েছে। আর এই মুহূর্তে কিন্তু চিকিৎসাধীন রয়েছে 243 জন, এবং যার মধ্যে বরগুনা সদর হাসপাতালে কিন্তু রয়েছে 197 জন, এবং ইতিমধ্যে 23 জনের কিন্তু মৃত্যু হয়েছে। যদি বলি এখানকার
বরগুনার যে ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে কিন্তু ইতিমধ্যে কিন্তু এখানে 10 জন ডাক্তার পদায়ন করেছে, যার মধ্যে কিন্তু 8 জন ইতিমধ্যে এসেছে এবং এখানে 10 জন নার্স দিয়েছিলেন, তার মধ্যে 5 জন এসেছে। এখন মূলত চিকিৎসা সেবা দিতে তেমন একটি বেগ পেতে হচ্ছে না এবং এখানের পর্যাপ্ত ডাক্তার এবং এই যে হসপিটালের যে নার্স তারা রয়েছে। মূলত বলতে গেলে যে এখানে কোনো কেবিন বা কোনো ওয়ার্ড কোনোটাই খালি নেই, রোগীদের স্থান কিন্তু হয়েছে এখন মেঝেতে, সিঁড়ি থেকে শুরু করে টোটাল ফ্লোরেই এখানেই রয়েছে। এবং আপনি জানেন যে এখানে আইডিএসিআর এর একটি গবেষণা দল এসেছিল, তারা যেটি বলেছেন যে বরগুনার কিন্তু 80% বরগুনার যত বাড়িঘর রয়েছে তার মধ্যে 80% বাড়িতে কিন্তু এডিস মশার লার্ভা পাওয়া গেছে। শাওন। ইমন, ধন্যবাদ আপনাকে। স্পট কুমিল্লার দাউদকান্দির 5 ও 6 নম্বর ওয়ার্ডে বাসাবাড়িতে সংরক্ষিত বৃষ্টির পানিতে মিলেছে এডিস মশার লার্ভা। এটিকে ব্যাপক আকারে ডেঙ্গু ছড়িয়ে পড়ার অন্যতম প্রধান কারণ বলছেন ডেপুটি সিভিল সার্জন। তিনি জানান, পৌরসভার সবজিকান্দি থেকে নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন কার্যালয়ের কীটতত্ত্ব বিভাগ বাড়িঘরের ভেতরে জমানো পানির পাত্রেই মেলে এডিস মশার লার্ভা। সবাই এই বিষয়ে সচেতন হলে ডেঙ্গুর প্রকোপ কমে আসবে বলে মনে করেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার রেজা মোহাম্মদ সারোয়ার আকবর। 25 জুন পর্যন্ত দাউদকান্দি উপজেলায় অন্তত 1850 মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 6 জন। এর মধ্যে পৌরসভার 5 ও 6 নম্বর ওয়ার্ডকে ডেঙ্গু সংক্রমণের হটস্পট ঘোষণা করেছে প্রশাসন। জমানো যে বৃষ্টির পানি, সেই পানিগুলোর স্যাম্পল আমরা পরীক্ষা করে, সব জায়গার পানির স্যাম্পলের পরিবর্তে ওই 2 জায়গার পানির স্যাম্পল পরীক্ষা করে লার্ভার ঘনত্ব বেশি পাওয়া গেছে। যদি ঘরে ঘরে জমানো যে বৃষ্টির পানি, যেখানে এডিস মশা সাধারণত যে ধরনের পানিতে গ্রো করে থাকে, যদি সেই সব পানি নিয়মিতভাবে জমতে দেওয়া না হয় এবং পরিচ্ছন্ন রাখা হয়, আশা করা যায় এটার প্রকোপ কমে আসবে। 50 শয্যার হাসপাতালকে 100 শয্যায় উন্নীত করতে 27 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় নতুন ভবন, অথচ প্রায় 2 বছর হলো অব্যবহৃত। অন্যদিকে পুরনো ভবনে শয্যার সংকট, ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা নিয়ে ক্ষুব্ধ রোগী ও স্বজনরা। ঝিনাইদহে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দৃষ্টিনন্দন 5তলা ভবন সরকারি হাসপাতালটি 50 থেকে 100 শয্যায় উন্নীত করতে 2023 সালের অক্টোবরে বেশ ঘটা করে নতুন অবকাঠামো উদ্বোধন করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 2 বছর হতে চললেও এখনও কাজে লাগানো যায়নি 27 কোটি টাকার ভবনটি, পড়ে আছে অযত্ন অবহেলায়, চুরি হয়েছে অনেক আসবাবও। অথচ পাশেই পুরনো ভবনে শয্যা সংকটে মেঝেতে ঠাঁই নিয়ে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। বহির্বিভাগেও ভিড় থাকে সবসময়, বসার জায়গা সংকট সহ নানা সমস্যায় ভোগান্তি পোহাতে হয় রোগী ও স্বজনদের। ঠিকমতো সেবা পায়নি, এখানকার পরিবেশগুলো খুবই খারাপ, এত নোংরা পরিবেশ। আমরা অসুস্থ হয়ে এমনি এইখানে আসি, আবার যদি এখানে এসে নোংরা পরিবেশে থেকে যদি আরও অসুস্থ হয়ে যায় তাহলে আমরা যাবো কোথায়? বেড আছে, সব আছে, অথচ ডাক্তার নেই, ডাক্তার কম, কোনো ডাক্তারের অবহেলা, কোনো ঠিক মতন ট্রিটমেন্ট আসেও না কাছে। কাগজ কলমে হাসপাতালটি 100 শয্যার হলেও নিয়োগ হয়নি সেই অনুযায়ী জনবল। উল্টো 50 শয্যার হাসপাতালে যে জনবল থাকার কথা তাও নেই। 19 জন চিকিৎসকের জায়গায় আছেন মাত্র 5 জন। ফলে অনেক রোগীকেই রেফার করা হয় সদর সহ অন্য হাসপাতালে। মানুষ ক্লিনিকের দিকে দৌড়ায়, কিন্তু যদি সরকারি হসপিটাল প্রতিষ্ঠানগুলো যদি ডেভেলপ হতো তাহলে রোগী সুযোগ সুবিধাটা ভালো পেত আর কি। 100 বিশিষ্ট সদর হাসপাতাল চালু হলে এখানে এলাকাবাসী রোগীর অনেক সেবা বাড়তো। 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে যে সার্ভিসগুলো নাই। আমাদের এই পুরনো হসপিটালটা যেটা ছিল ওখানেই ডাক্তার নেই, এজন্য আগে ডাক্তার দরকার এখানে। সিভিল সার্জন বলছেন নানা জটিলতায় চালু করা যায়নি নতুন ভবনটি। বিভিন্ন সমস্যার কথা জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। সারা বাংলাদেশে একই অবস্থা, ঢাকার আশেপাশে কিছু জেলাতে আছে, কিন্তু বাইরে কোথাও খুব বেশি ডাক্তার আছে বলে মনে হয় না। নতুন নিয়োগ না দেওয়া পর্যন্ত আমাদের চিকিৎসা সংকট না কাটলে আসলে সেবার মানানো কাঙ্ক্ষিত হয় না। ফুল ফেজে চালু করতে হলে আমাদের কিছু লোকবল লাগবে। আমি ঢাকাতে উঠাইছিলাম, সচিব স্যারকে বলেছি, সচিব স্যার বলে যে ওটা আমরা জুলাইয়ের দিকে কিছু বরাদ্দ দেব। কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেশিরভাগ সময়েই রোগী ভর্তি থাকে শয্যার দ্বিগুণেরও বেশি, আর বহির্বিভাগে প্রতিদিন সেবা নেন 300-র বেশি মানুষ। সাবরিনা লিজা, যমুনা নিউজ।
মৌলভীবাজার, খাগড়াছড়ি ও মেহেরপুরের সীমান্ত দিয়ে আজ ৪২ জনকে পুশিন করেছে বিএসএফ। ভোরে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর সীমান্ত দিয়ে নারী ও শিশু সহ ৯ জনকে বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেওয়া হয়। তাদের আটক করে বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে বিজিবির হেফাজতে রাখা হয়। মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ২ সীমান্ত দিয়ে ২৫ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এছাড়া ৮ জনকে পুশিন করা হয়েছে মেহেরপুরের গাংনীর রংমহল সীমান্তে। সবাইকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে বিজিবি। তথ্যে অমিল, এক পরিবারে একাধিক কার্ড সহ নানা অনিয়মের কারণে টিসিবির ১ কোটি স্মার্ট ফ্যামিলি কার্ডের মধ্যে ৩৭ লাখ বাতিল করে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে বরিশাল বিভাগে ছিল ২.৫ লাখ কার্ড। নতুন অর্থ বছরের বাজেটে নতুন করে ৫ লাখ পরিবারকে টিসিবি সুবিধার আওতায় আনার কথা বলা হয়েছে। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অর্থনীতিবিদরা বলছেন, এবার যাচাই বাছাই সঠিক না হলে আবারও পূর্বের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে। পরিচ্ছন্নতা কর্মী হনুফা বেগমের ৬ সদস্যের সংসারে একমাত্র উপার্জনক্ষম তিনি। যা আয় করে তা দিয়ে সংসার চালানো কষ্টকর। সিটি কর্পোরেশন থেকে পাওয়া একমাত্র টিসিবি কার্ডটিও বাতিল হয়েছে কয়েক মাস আগে। ঝালমুড়ি ফুচকা বিক্রেতা শামীমের পরিবারেও ৯ সদস্য, তারও একইভাবে বাতিল হয়েছে টিসিবি কার্ড। কোনো সময় মরিচ পোড়া, কোনো সময় আলু ভর্তা, এই সমস্ত দিয়ে শাকপাতা দিয়ে সুজ আন্ডা বাসাই একটু কাঠ পাইছি যে আল্লাহ আমার কপাল মনে হয় খুলছে। না দেখি যে কপাল খোলে নাই, কাঠ বাতিল হয়ে গেছে। ৯ জন সদস্য পরিবারে এখন বর্তমানে যে দ্রব্যমূল্যের দাম, সেই হিসাবে সংসারে খুব টানাপোড়েন চলে, আর ব্যবসা বাণিজ্য এখন খুব খারাপ। হনুফা শামীমের মতো এমন বহু পরিবার রয়েছে যাদের নুনান্তে পান্তা ফুরায়। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারগুলো বাজারের চেয়ে তুলনামূলক কম দামে তেল, ডাল, চিনি সহ নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারত। তবে কার্ড বাতিল হওয়ায় দুর্ভোগে তারা। হয়রানির শঙ্কায় নতুন করে আবেদনও করছেন না কেউ কেউ। যারা আবেদন করেছেন তাদের অপেক্ষাও দীর্ঘ হচ্ছে। ওদিকে দেখা যায় যে ৫তলা ৬তলা বিল্ডিং আছে, এরা কার্ড পায়, আমি কার্ডটা পাইনি। পরে আমারে আবার করছিল, অ্যাপ্লাই করতে কইছিল, অ্যাপ্লাই করেছি, এখন পর্যন্ত পাইনি। চেয়ারম্যান ঘুরায় আইস না, কাল পরশু 10 দিন ঘুরাইয়া হারবারও পাই না। গেল সরকারের আমলে বরিশাল বিভাগে টিসিবি কার্ডধারীর সংখ্যা ছিল প্রায় ৬ লাখ। নানা কারণে গেল বছরের শেষের দিকে ২.৫ লাখ কার্ড বাতিল করে কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পর্যায়ক্রমে নিম্ন আয়ের মানুষদের কার্ডের আওতায় আনা হচ্ছে। যারা অরিজিনালি হয়তো দরিদ্র, নিম্ন আয়ের, যাদের মানে আয় রোজগার একদম লো লেভেলে, তারা আমরা আশা করছি যে কেউ বাদ নতুন নতুন উপকারভোগী আমার এখানে যুক্ত হচ্ছে। এক্ষেত্রে প্রতি মাসে আমাদের কার্ডের সংখ্যা বাড়তেছে। এভাবেই আসলে এই বরাদ্দে এই মাসে আমাদের এই নতুন করে ৫ লাখ মানুষের উপকারভোগীর সংখ্যা বাড়তেছে। সারা দেশে নতুন করে আরও ৫ লাখ পরিবারকে স্মার্ট ফ্যামিলি কার্ডের আওতায় আনার ঘোষণা দেওয়া হয়েছে এবারের জাতীয় প্রস্তাবিত বাজেটে। অর্থনীতিবিদরা বলছেন, পূর্বের ভুল শুধরে তালিকা করতে হবে সঠিকভাবে, তা না হলে আবারও সুবিধাবঞ্চিত হবে দরিদ্ররা। নিম্নবিত্ত এবং দারিদ্র জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করতে না পারি, তাহলে কিন্তু আমার মূল উদ্দেশ্য সাধন হবে না। এবং সেই ক্ষেত্রে এই তালিকা প্রণয়নের ক্ষেত্রে যথেষ্ট সতর্ক হতে হবে, যাতে উচ্চবিত্ত এবং যারা সদ্যভাবে নিজেকে দরিদ্র সাজে সেই সব জনগোষ্ঠী যেন এই তালিকাভুক্ত হতে না পারে। বরিশাল বিভাগের ২৬.৬% মানুষের বসবাস দারিদ্র্য সীমার নিচে। দেশের মধ্যে সবচেয়ে বেশি দরিদ্র মানুষের বসবাসও এই বিভাগে। তাই বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃত দরিদ্রদের টিসিবি কার্যক্রমের আওতায় আনা না গেলে সরকারের উদ্দেশ্য পুরোপুরি সফল হবে না। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। যশোর ও গোপালগঞ্জ সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। ভোরে যশোরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় মৃত্যু হয় মাসুদুর রহমান মিলন ও জুই নামের ২ জনের। পুলিশ জানায়, প্রাইভেট কারে যশোর শহর থেকে বেনাপোল যাচ্ছিলেন কয়েকজন। যশোর বেনাপোল মহাসড়কের নতুন হাট এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারায় প্রাইভেট কারটি। পরে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। ঘটনাস্থলে মারা যান ২ জন, এছাড়া গুরুতর আহত হন আরও ২ জন। এদিকে গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৩ জন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর শিবপুর রাধিকা আঞ্চলিক মহাসড়কে যানবাহনের উচ্চ গতির কারণে বাড়ছে ছোট বড় দুর্ঘটনার সংখ্যা। গেল ৬ মাসে সড়কে প্রাণ গেছে অন্তত ১০ জনের। সড়কটিতে চালকদের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ ও হাইওয়ে পুলিশের টহল বৃদ্ধি করার দাবি স্থানীয়দের।
হাওরের স্বচ্ছ জলরাশির বুক চিরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর শিবপুর রাধিকা আঞ্চলিক মহাসড়ক যেন পুরোটাই বাইকারদের দখলে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে তাদের অবাধ ঝুঁকিপূর্ণ বিচরণ। যোগাযোগ সহজ করতে 2017 সালে 406 কোটি টাকা ব্যয়ে শুরু হয় 18 কিলোমিটারের নির্মাণ কাজ। শেষ হয় 2024-এর জুন মাসে। মহাসড়কটি চালু হওয়ায় বদলে যায় নবীনগরের পূর্বাঞ্চলীয় জনপদ। প্রকৃতির প্রেমী এবং ভ্রমণ পিপাসুদের জন্য তৈরি হয় নতুন একটি ঠিকানা। তবে বাস, সিএনজি ও মোটরসাইকেলের অতিমাত্রার গতিতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। নতুন রোড পায়া মানে কোনো বাঙ্গাসিরে নাই, মানে টানে এই টানার কারণে অসুবিধাটা আর কি। ফুল স্পিডে টানে, এই টানার কারণে অসুবিধা। অতিরিক্ত মানে স্পিডে ড্রাইভ করে যার আর কি, তো অনেক সময় দেখা যায় কন্ট্রোলে থাকে না, সেই কারণে অ্যাক্সিডেন্ট হয় আর কি। ড্রাইভার সচেতন হওয়া দরকার, এরা তো সচেতন হইতেছে না। এরা মনে করছে পাইছি রুট পাইছি, ফ্রি পাইছি, টানি কীভাবে চালাইবো ওরা নিজেও কইতে না, এমনভাবে ঘুরতে গেছে আপনি মনে করেন ইয়া করে। হ্যাঁ, এটা তো যার যার হেরা যাইতেছে, মারা যাইতেছে। সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসকের কাছে আবেদন জানিয়েছে উপজেলা নির্বাহী অফিসার। মোবাইল কোর্টের মাধ্যমে যে আমরা হেলমেট পরাটা নিশ্চিত করতে চেষ্টা করি, কিন্তু এখানে আরও যে কিছু বিষয় আছে সেটার জন্য আসলে আমাদের পুলিশের হেল্প দরকার। একজন ফুল টাইম সার্জেন্ট যদি এখানে থাকে তাহলে দেখা যাচ্ছে যে কাগজপত্রবিহীন মোটরসাইকেল এবং ফিটনেসবিহীন, রোড পারমিটবিহীন সিএনজি, সেগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারি। আঞ্চলিক মহাসড়কটিতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে পুলিশ। বাইকারদের নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার থেকেও সচেতনতার উপর গুরুত্ব দিলেন পুলিশ সুপার। যেহেতু এখানে একটা বিশৃঙ্খলা দেখা যায় সিএনজির ওখানে একজন সার্জেন্ট দেওয়া যায় কিনা এবং অনিয়ন্ত্রিত যানবাহনের ক্ষেত্রে মামলা মোকদ্দমা করবে আর কি, এভাবে যদি নিয়ন্ত্রণ করা যায়। আর সামাজিক সচেতনতার জন্য আমরা ওই যে পরিবারের বাবা যিনি আছেন, মা, তাদেরকে নিজের সন্তানকে বলতে হবে যে মোটরসাইকেল এটা স্পিড আপ করার বিষয় না। নবীনগর শিবপুর রাধিকা আঞ্চলিক মহাসড়কে যানবাহনের উচ্চ গতি নিয়ন্ত্রণে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয়েছে নতুন 3টি ডাইভিং জাহাজ। সকালে খুলনা নেভাল বার্তে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে জাহাজগুলো অধিনায়কদের কাছে হস্তান্তর করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। খুলনা শিপইয়ার্ডে নির্মাণকৃত ডাইভিং জাহাজগুলোর নাম রাখা হয়েছে পানকৌড়ি, গাংচিল ও মাছরাঙা, যার প্রতিটি দৈর্ঘ্য 38.90 মিটার এবং প্রস্থ 9 মিটার। প্রতিটি বোটে রয়েছে 12.7 মিলিমিটার হেভি মেশিন গান, উন্নত সার্ভেলেন্স রাডার, জিপিএস, ইকো সাউন্ডার এবং আধুনিক কন্ট্রোল সিস্টেম। বিগত 1 বছর যাবৎ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষাকল্পে অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে ইউনাইট টু সিভিল পাওয়ারের আওতায় বাংলাদেশ নৌবাহিনী দেশের উপকূলীয় এলাকায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নোয়াখালীর হাতিয়ায় একটি বাড়ির পুকুরে কুমিরের দেখা মিলেছে। এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উপজেলার চর কৈলাস গ্রামের একটি পুকুরে গতকাল বিকালে প্রথম কুমিরটি দেখা যায়। স্থানীয়রা জানান, 4 দিন আগে গ্রামের এক ফেরিওয়ালার বাড়ির পাশে কুমিরটি দেখতে পাওয়া যায়। সেই বাড়ির বাসিন্দারা তাড়া করলে পালিয়ে যায় কুমিরটি। এরপর গতকাল বিকালে আমজাদ মজিদ মিয়ার বাড়ির পুকুরে কুমির ভাসতে দেখা যায়। খবর পেয়ে কুমিরকে এক নজর দেখতে ভিড় জমায় গ্রামবাসী। এই বিষয়ে ব্যবস্থা নিতে বন বিভাগকে জানিয়েছে প্রশাসন। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।